স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিসিসিআই নির্দেশে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এরপর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড শক্ত একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা আসলে বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। এই পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে এগুলো নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আজকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেছেন। তারা কিন্তু নিজেদের অবস্থানটা পরিষ্কার করেছেন। তারা কিন্তু এখনও একমত আছেন যে ভারতে তারা কিন্তু বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। যদিও গত রাত থেকে একটা নিউজ কিন্তু আমরা সবাই পাচ্ছিলাম যে আইসিসি বাংলাদেশকে জানিয়েছে যে তারা যদি ভারতে খেলতে না যায় তাহলে ওয়াক ওভার দিয়ে দিক, এরকম একটা জিনিস। এই জিনিসটা কিন্তু আরও আগেই দুপুরের দিকে আমরা দেখছিলাম বিসিবি একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। তারা বলেছিল যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে অবস্থানটা আসলে কোন দিকে যাচ্ছে আপনার মনে হয়? না, আমি গতকালকে রাতেই কিন্তু আসলে আমরা নিউজটা দেখেছি। ইএসপিএন ক্রিক ইনফোতে আসলে নিউজটা এসেছিল যে যদি ওয়ার্ল্ড কাপ আসলে না খেলে, ইন্ডিয়ায় না খেলে, তাহলে কিন্তু তাদের পয়েন্ট হারাতে হবে এবং তারা আসলে এটায় পার্টিসিপেট আসলে করতে পারবে না। কিন্তু এটাই কিন্তু আসলে দুপুরবেলা এসে বিসিবি জানিয়ে দিয়েছে যে এটা আসলে এরকম কোনো কথাই হয়নি। শুধু তারা জানতে চেয়েছে যে কি কি তাদের প্রবলেম রয়েছে বা কি কি কনসার্নের জন্য তারা ইন্ডিয়ায় যেতে চায় না, এবং সেইটার ভিত্তিতেই কিন্তু আজকে আসলে মিটিংটা হয়েছে। এবং সেই মিটিংয়ের পরে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে কিন্তু বলেছে যে ইন্ডিয়াতে হলে এখনও তারা আসলে এই ডিসিশন অনর যে ইন্ডিয়াতে বা বাংলাদেশ খেলতে যাবে না, সেটার যুক্তি হিসেবে তারা এখনও দেখাচ্ছে যে যেহেতু মুস্তাফিজ একটা প্লেয়ারকে আসলে তারা সিকিউরিটি দিতে পারেনি, এবং সেই কারণেই কিন্তু বিসিসিআই কেকেআরকে বলেছিল যে যাতে মুস্তাফিজকে যাতে রিলিজ করে দেয়। সো সেই হিসেবে আপনি 15 জন প্লেয়ার রয়েছে, তাছাড়া টিম ম্যানেজমেন্টের আরও কোচিং স্টাফ রয়েছেন, ইভেন বাংলাদেশের দর্শকরাও কিন্তু আছেন যেখানে তাদের সেফটি আসলে কোথায় থাকবে। বাংলাদেশের বিশাল অঙ্কের সাংবাদিকরাও কিন্তু ম্যাচ কাভার করতে যাবে। আমাদের ক্রিক ফ্রেন্ডসি থেকেও কিন্তু 2-3 জনের যাওয়ার কথা রয়েছে বিশ্বকাপ কাভার করতে। সেখানে গিয়ে আসলে বাংলাদেশিরা কতটা নিরাপদ বোধ করবে এটাও আসলে এখন কিন্তু দেখার না, জিনিসগুলো কিন্তু আসলে কঠিন। আপনি দেখবেন যে ভারতও কিন্তু আসলে কোনোভাবেই পাকিস্তান যেতে চায় না। তারা প্রত্যেকবারই যেতে চায়নি, বা লাস্ট যেই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সেখানে পাকিস্তান হোস্ট থাকার পরেও কিন্তু তাদের আসলে ইয়াতে চলে যেতে হয়েছে। তারা কিন্তু দুবাইতে ম্যাচ খেলে দুবাইতে চলে যেতে হয়েছে। সো সেক্ষেত্রে তারা যদি ওইভাবে করে আসলে জিনিসটা তৈরি করে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আসলে সেটার কেন ব্যাঘাত ঘটবে বা করবে। এখন পাকিস্তানও কিন্তু প্রত্যেকবার বলেছে যে তাদের সিকিউরিটি কনসার্ন নিয়ে তারা একদম সর্বোচ্চ রাষ্ট্রীয় সিকিউরিটি দিবে, এবং তারপরেও কিন্তু ভারত কখনোই আসলে সেখানে যায়নি। সেইখানে যেই আসলে পাওয়ারই বলতে হবে, ভারতের পাওয়ারের কারণেই কিন্তু ভারত এই ডিসিশনগুলো হাইব্রিড মডেলে আসলে যেতে পেরেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলে ফাইট করাটা সবাই জানি কঠিন, কিন্তু যা করছে এখনও সেটা কিন্তু আসলে লজিক্যাল ফাইটই করছে। কারণ আপনি চাইলেই সিকিউরিটির উপরে আসলে আপোষ করাটা কঠিন, কারণ আপনি একটা বাংলাদেশের দর্শকও যদি সেখানে আহত হন, সেটাও কিন্তু আসলে একটা দায়ভার নিতে হবে ভারতকে। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন পর্যন্ত যেই আইসিসির সাথে যে ফাইট করার যে বিষয়টা বা চেঞ্জ করার বিষয়টা, সেইটা কিন্তু আসলে করার বিষয়, জিনিসটা অনেকটাই আসলে কঠিন, কারণ অনেক লজিস্টিক ব্যাপার রয়েছে, অনেক শাফেলের ব্যাপার রয়েছে ম্যাচের। সেই ক্ষেত্রে আসলে আইসিসি কী আনে সেটা দেখার বিষয়। আমরা কিন্তু আগে দেখেছি যে এরকম সিকিউরিটি কনসার্নের জন্য কিন্তু অনেক দেশই আরেক দেশে যায়নি, তারা বিশ্বকাপ আসলে ওয়াক ওভার দিতে বাধ্য হয়েছে বা পয়েন্ট বাধ্য হয়েছে। সেটাও যদি হয়ে থাকে বাংলাদেশের জন্য অবশ্যই ক্ষতির ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে সিকিউরিটির সাথে আসলে আপনি কিভাবে আপোষ করবেন সেটা আসলে নিজেদেরই আসলে বুঝতে হবে। বিসিবির পরিচালক আসিফ আকবর তিনি আসলে বলছিলেন যে বাংলাদেশ যদি এরকম একটা সিচুয়েশন যদি পৌঁছে যায় যে ওয়াক ওভার দিতে হবে, বাংলাদেশ ভারতেই খেলতে হবে, আইসিসি যদি এরকম একটা বাধ্যবাধকতা দিয়ে দেয় তাহলে বাংলাদেশ কিন্তু সেই কঠিন ডিসিশনটাও নিতে কিন্তু প্রস্তুত। সব মিলিয়ে বাংলাদেশ আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আগাচ্ছে। তবে আমরা এই 1-2 দিন আগের দিকে যদি একটু লক্ষ্য করি, তখন কিন্তু ভারতীয় মিডিয়ায় একটা নিউজ করেছিল যে আইসিসি কিন্তু শিডিউলটা রিশিডিউলিং করার একটা ব্যাপার, সেটা কিন্তু তারা তোড়জোড় শুরু করে দিয়েছে যে শিডিউলটা আসলে কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা। ভারতের কিন্তু যেই সাবেক ক্রিকেটাররা আছেন তারা বলছেন যে 1 মাসের নোটিশে কিভাবে চেঞ্জ করা যায়। আসলে আমার মনে হয় না, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এত বড় একটা সংগঠন, তাদের জন্য এই শিডিউলিংটা বা শ্রীলঙ্কা করা বাংলাদেশের ম্যাচগুলো এটা আসলে খুব একটা টাফ ব্যাপার। এই জায়গাটায় যদি ভারত হতো তাহলে আপনার কি মনে হয়? আর 1 মাসের টাইমিং এ যেটা হয়েছে সেটা কিন্তু ভারতের জন্য কম বেশি অনেক টাইমই হতো, মানে তাদের জন্য এটার কোনো সমস্যা হতো না। তারা বলতো যে 1 মাস অনেক সময়, সেখানে কিন্তু আমরা চেঞ্জ করতেই পারি। কিন্তু যেহেতু দলটা আসলে বাংলাদেশ, ভারতের এগেনস্টে এই জিনিসটা হচ্ছে, সো সেই ক্ষেত্রে আপনার যুদ্ধটা তো আসলে টাফই হয়ে গিয়েছে। কিন্তু
এখন পর্যন্ত জিনিসটা যেটা হয়েছে, আরেকটা যেটা বড় বিষয় রয়েছে, এখন যেই সরকারিভাবে যেই আসলে কথাগুলো বলা হচ্ছে বা যেভাবে বিসিবির সাথে নেগোশিয়েট করানো হচ্ছে আইসিসির সাথে, নির্বাচিত সামনের মাসে কিন্তু আবার নির্বাচন, তখন কিন্তু আবার নতুন একটা নির্বাচিত দল আসবে, তখন আবার ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের কীরকম হয় সেটাও একটা দেখার বিষয় রয়েছে। কারণ আমরা কিন্তু আজকেই দেখছিলাম যে ভারতের সাথে আমাদের বড় একটা রাজনৈতিক দলের কিন্তু এখনই আসলে শীতল হচ্ছে, মানে জিনিসগুলা সম্পর্কটা একটু ভালোর দিকে এগোচ্ছে। সো এই জিনিসগুলো আসলে অনেক বড় বিষয়। যেই জিনিসগুলো হচ্ছে সেগুলো আসলে ক্রিকেটেও কোনো বিষয় নয়, সবগুলো রাজনীতির একটা মারপ্যাচ। সো সেই ক্ষেত্রে এখন আমরা স্ট্যান্ড নিয়ে যদি আসলে জিনিসটা থেকে সরে আসি, তখন লং টার্মে আসলে কি হবে সেটা একটা দেখার বিষয়। এখন এটাই করতে হবে, দেশ একমত হয়ে আসলে করতে হবে। তবে এখানে একটা বিষয় আপনাকে আমি মনে করে দিতে চাই যে বাংলাদেশ ভারতের এগেইনস্টে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম একটা অ্যাটেম্প্ট কিন্তু নিয়েছে। ভারত কোনো সময় কোনো দেশকে কিন্তু ছেড়ে কথা বলে না, সেটা রাজনৈতিক প্রতিপক্ষ হোক বা ক্রিকেটের ক্ষেত্রে, যেই কোনো ক্ষেত্রে তারা যদি বাধার সম্মুখীন হয়, তারা কিন্তু এটা কিন্তু মনে রাখে সবসময়। বাংলাদেশ যখন এই গাছটা দেখিয়েছে, বাংলাদেশ যদি এখন বাধ্য হয়ে ভারতে খেলতেও যায়, বাংলাদেশ সঙ্গে আগের ক্রিকেটীয় যেই সম্পর্কটা ছিল সেটা হয়তো বা কোনো সময় হবে না, বা হলেও এটা অনেক দিন ওয়েট করতে হবে সেটার জন্য, আমাদের জন্য, সেটার জন্যও কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। সেটাই এখন মনে করেন যে আপনার অ্যাজ এ কান্ট্রি হিসেবে আপনার সবাইকে একমত এসে একই স্ট্যান্ডে দাঁড়িয়ে আসলে কথা মানে একমত থাকতে হবে। কারণ আপনি এটা বলছিলেন যে ভারত আসলে কাউকে ছেড়ে কথা বলবে না বা বলেনি। সো তারা যেভাবে আসলে জিনিসগুলো করে থাকে সেটা আসলে ফিউচারের জন্য কিন্তু কঠিন। আপনি দেখছেন যে পাকিস্তানের সাথে তারা কিন্তু একদম বাইলেটারাল সিরিজ খেলে না বা হয় না। বাংলাদেশের সাথেও কিন্তু ছিল সেটা এই বছর এসেছে, এই বছরও এরকম যদি সিচুয়েশন চলতে থাকে তাহলে কিন্তু সেই সিরিজটা আসলে হবে না, বাংলাদেশে আসবে না। সো সেই ক্ষেত্রে আইপিএলে বাংলাদেশের একজন দুইজন হয়তো চান্স পায়, সুযোগ পায়, সেটাও আসলে সেই দরজাটাও হয়তো বন্ধ হয়ে যাবে। এখন আপনি এই একটা আসলে আইপিএল বেসড হয়ে বা আপনি একটা বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বা একটা বড় বোর্ড যখন আপনার কন্ট্রোলে থাকে, তখন সবার জন্যই আসলে জিনিসগুলো কঠিন হয়ে যায়। আমরা যেটা জানি যে আমরা কিন্তু রিসেন্টলি মঈন আলীর কাছ থেকেও শুনেছি যে আইসিসি আসলে কার দ্বারা ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু আসলে সবাই জানে, কিন্তু কিছু আসলে কিছু বলার নেই। কারণ আপনার এইখানে দেখেন বড় বড় বোর্ডে যারা রয়েছে, ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, তারাও কিন্তু আসলে আইপিএল এর জন্য অনেক কিছুই ছাড় দিয়ে থাকে, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিতে খেলার জন্য বা আইপিএল এ, কারণ এখানে যেই টাকার আসলে বিষয়টা রয়েছে সেটা কেউই ছাড় দিতে পারে না। এখন কিছু এক্সেপশনাল প্লেয়ার রয়েছে যারা আসলে দেশটাকে রিপ্রেজেন্ট করতে চায়, দেশটার জন্যই আসলে খেলতে চায়, সেরকম উদাহরণও রয়েছে। এখন এই জিনিসটা যতদিন না আপনার মানে ইকুয়াল হবে, ততদিন কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকবে। কারণ আপনি দেখবেন যে আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারত যেই সুবিধাগুলো পায়, এটা কিন্তু অন্যান্য কোনো দেশই কখনো পায় না, কম ট্রাভেল করে অনেক কিছুতেই আপনি শিডিউলগুলো দেখবেন যে যেভাবে পায়। সো এটা তো আসলে বুঝাই যায় যে জিনিসটা কোন দিকে যায়, কিন্তু আসলে কিছু করার নেই। এখন আসলে আমাদের ছোট হয়ে আসলে যুদ্ধ করতে হবে নিজেদের রাইটসের জন্য, যেটা আসলে আমাদের বিসিবি প্রেসিডেন্টও বলেছেন যে লড়াইটা চালিয়ে যেতে হবে। তবে আরেকটা বিষয় যে ক্রিকেটের মধ্যে এই নোংরামিটা শুরুই করেছে কিন্তু ভারত। তারা প্রথমে পাকিস্তানের সঙ্গে করেছে যে আমরা পাকিস্তানে খেলতে যাব না। এই দুই দেশের মধ্যে সম্পর্কটা কিন্তু এই আপনি 2009-এর পর যদি খারাপ হয়, ধরেন পাকিস্তান কিন্তু 2014 সালেও কিন্তু খেলতে গেছে সিরিজ খেলতে, তারপর থেকে তারা আসলে সিরিজ খেলছে না, তাদেরকে আমন্ত্রণও জানাচ্ছে না। এরকম বাংলাদেশের সঙ্গেও কিন্তু এটা শুরু করেছে। গত বছর যেই সিরিজটা ছিল সেই বছরটা পিছিয়ে দেওয়া হয়েছে, এই বছর যেই সিরিজটা সেটাও হয়তো পিছিয়ে দেবে। এরকম করতে থাকলে ভারত নিজেরাই হয়তো বা একা হয়ে যাবে। তারা নিজেরা অলরেডি ক্রিকেটটাকে কবজা করে নিয়েছে, এটা আসলে কত দূর যায় এটা ক্রিকেটের জন্য একটা মানে খুবই অ্যালার্মিং একটা বিষয়। আসলে নিজেরা স্বেচ্ছাচারিতা মানে যা ইচ্ছা তার ডিসিশন নিলাম, আমরা যেভাবে বলছি সেভাবেই চলবে, এটা ক্রিকেটের জন্য খারাপ। আপনি দেখেন ফিফার মতো একটা এই মানে গার্ডসওয়ালা একটা যদি প্রতিষ্ঠান যদি থাকে, বোর্ড যদি থাকে, তারা কিন্তু ফুটবলটাকে যেভাবে মেনটেন করছে, তুমি যত শক্তিশালী দেশই হোক না কেন, আপনি পাপুয়া নিউগিনির মতো ফুটবল টিমকে যেভাবে তারা বিবেচনা করে, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল তাদেরকেও সেই অনুপাতে বিবেচনা করে। আপনি আইসিসি সেটা পারলে না, এটা আইসিসিরও ব্যর্থতা। ক্রিকেট যদি ক্রিকেটের ফিউচার যদি না থাকে, ক্রিকেট যদি কোনো সময় ধ্বংস হয়ে যায়, এটার দায় অবশ্যই আইসিসিকেও নিতে হবে। অবশ্যই, কারণ আপনি আইসিসি তো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড, সেখানে তো আপনার শুধু একটা বোর্ডের দিকে যে অবশ্যই সেখানে টাকা পয়সা একটা বিষয় রয়েছে, আইসিসির লাভের একটা অংশ রয়েছে, তাই বলে আপনি যদি ইকুয়াল না করে দেন তাহলে কিন্তু বিষয়টা আসলে
আসলে যৌক্তিক হলো না, কারণ আপনি একটা দলকে এত সুবিধা দিচ্ছেন, এতভাবে দিচ্ছেন, তারা তো আসলে ভালো পারফর্ম করবে। আর আপনার ভালো পারফরমেন্স ছাড়া কিন্তু আপনি আসলে যতই বড় বোর্ড হন না কেন আপনি পারবেন না। সো সব কিছু সুবিধার পরে ভারতের পারফরমেন্স যেরকম হচ্ছে সেইভাবে কিন্তু তারা আসলে ওইভাবেই দাপট দেখাচ্ছে, খেলার মাঠেও দেখাচ্ছে, খেলার মাঠের বাইরেও দেখাচ্ছে। আপনি দেখবেন যে পাকিস্তানের সাথে তারা সিরিজ খেলতো না, কিন্তু পাকিস্তানের প্লেয়াররা যখন ভারতের প্লেয়ারদের সাথে বৈশ্বিক টুর্নামেন্টে খেলতো তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা বিহেভ করতো, মাঠে বিহেভ করতো। কিন্তু রিসেন্টলি তাদের সাথে একটা ইনসিডেন্ট হওয়ার পরে কিন্তু তারা এখন হাত 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 পর্যন্ত মেলান না, টসের পরে তারা হাত মেলান না। এই একটা মানে আগলি বিষয় তৈরি হয়ে গিয়েছে। পাকিস্তান কিন্তু সেটাতে রাজি না। পাকিস্তান কিন্তু চেয়েছিল যে না, এই জিনিসগুলো আসলে আমরা মাঠের মধ্যে না আনি, ক্রিকেটের মধ্যে না আনি। হ্যাঁ মাঠের মধ্যে না আনি, কিন্তু তারা কিন্তু যে জিনিসটা করেনি, তারা কিন্তু উইকেটের পরেও সেলিব্রেশন করেছে। এটা ইন্ডিয়াও করুক, পাকিস্তান করুক, সবাই করেছে। আর আরেকটা বিষয় যে আমরাও আসলে পলিটিক্যাল যে বিষয়গুলো ছিল খেলার বাইরেই আমরা কিন্তু রেখেছিলাম। মুস্তাফিজুর রহমান যখন আইপিএল এ দল পেলেন আমরা কিন্তু খুবই উৎসাহী ছিলাম যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সুপারস্টার একজন, তিনি আইপিএল এ খেলবেন। আমরা খুবই আগ্রহ নিয়ে আইপিএল দেখি, এখনো হয়তোবা দেখবো। বাংলাদেশে হয়তোবা সম্প্রচারটা হবে না, কিন্তু সেটা হয়তোবা এবার দেখার সুযোগ হবে না। তবে ভারতের এই যেভাবে ভারত জিনিসটা খেলার মধ্যে নিয়ে আসলো রাজনীতিটা, এটাই আসলে ক্রিকেটের জন্য কাল হবে না। অবশ্যই এখন এই জিনিসটা যতদিন না দূর হচ্ছে ততদিন জিনিসটা এরকম আগলেই থাকবে। আর আপনি এই জিনিসটা মানে অনেক কঠিন একটা বিষয়। আপনার আইসিসি যতদিন না জিনিসটাকে ফেয়ারলি দেখছে ততদিন কিন্তু এই জিনিসগুলো আমরা আরও অন্যান্য টিমের সাথে হয়তো সামনে দেখবো। একটা বড় বোর্ডের সাথে যখন আসলে বিসিসিআর হয়তো ঝামেলা হবে তখন হয়তো কোনো একটা চেঞ্জ আসতে পারে। এছাড়া হয়তো এই যে হাইব্রিড মডেলেই হয়তো যেতে হবে, কারণ আপনি দেখবেন যে পাকিস্তান যতদিন না আসলে স্ট্যান্ড নিয়েছে ততদিন কিন্তু পাকিস্তান আসলে তাদের রাইটটা আসলে বুঝে উঠতে পারেনি, বা মানে ইন্ডিয়াকে খেলতে হয়েছে, বাধ্য হয়েছিল তাদের কাছে হয়। এখন বাংলাদেশকে আসলে সেই ফাইটের দিকে যেতে হবে যেটা মনে হচ্ছে, কিন্তু ফাইটটা কঠিন, কিন্তু আমাদের মনে হয় যে সবার এক হয়েই সেই ফাইটটা করা উচিত। ধন্যবাদ সাদমান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।